সৌদি আরবের আবাসিক এলাকায় হামলায় বাংলাদেশি সহ 2 জন নিহত, আহত 12। পরিস্থিতি খারাপ হলে ফিরিয়ে আনা হবে প্রবাসীদের, জানালেন মন্ত্রী। তেলের পর্যাপ্ত মজুদ আছে বলা হলেও চাপ কমছে না ফিলিং স্টেশনে। হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 12 জাহাজ, আসছে 3টি। মধ্যপ্রাচ্য যুদ্ধের 10ম দিনে রবিবার রাতে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলও তেহরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, গত 1 ঘন্টা ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের 3 স্থানে আঘাত হানে। এছাড়া সৌদি আরবে সায়েবা তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান বাহিনী রুব আল খালি মরুভূমির ওপর দিয়ে যাওয়া ড্রোনকে ধ্বংস করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি কাতারের। এদিকে তেহরানের বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাশেম বাবাইয়ান। כעת ניתן לומר כי בתקיפה עוצמתית השמיט ירי הטילים והכטב"מים לעבר ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতাবা খামেনি। 56 বছর বয়সী মোজতাবা তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় অধিষ্ঠিত হলেন। রবিবার নির্বাচনকারী বিশেষজ্ঞদের ভোটে তিনি নির্বাচিত হলেন। ইরানের শীর্ষ নেতৃত্ব, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং দেশটির সশস্ত্র বাহিনী মোজতাবাকে সমর্থনের অঙ্গীকার করেছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবা স্বাগত জানিয়ে বলেন, নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য একটি ধর্মীয় ও জাতীয় কর্তব্য। ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি নতুন সর্বোচ্চ নেতার প্রতি ঐক্যের আহ্বান জানান। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রামের পাহাড়তলী রেলের কারখানাতে মেরামত হচ্ছে কোচ। ঈদের আগেই রেলবহরে যুক্ত হবে 105টি কোচ ও বিশেষ ট্রেন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদে প্রতিবারই অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হয় রেলওয়েকে। গত 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এই রুটে ট্রেনে প্রতিদিন গড়ে প্রায় 10,000 যাত্রী চলাচল করে। ঈদ এলে তা বেড়ে হয় দ্বিগুণ। ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পাহাড়তলীতে চলছে রেলকোচ মেরামতের কাজ। যেখানে যেখানে ভাঙি গেছে আর কি, ভাঙি যাওয়ার পথে গলি আবার রিপেয়ারিং করা, রিপেয়ারিং কাইটিয়া আবার নতুন করে কিছু জোড়া লাগাইয়া আবার এই যে ফ্লোর, যেগুলা ফ্লোর শিট, যেটা ফ্লোর লাগানো হয়। রেলের জন্য স্পেশাল গাড়ি দিতে হয়, তো তার কারণে আমরা এখন রং করতেছি। ঈদযাত্রায় বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি রেলবহরে যোগ হবে 105টির অধিক কোচ। প্রস্তুত রাখা হয়েছে 90টির বেশি ইঞ্জিন। ঈদ উপলক্ষে ঈদের টাইমে আমাদের মনে করেন যে 105 গাড়ি 10 গাড়ি এরকম আউটটার্ন থাকে, আর আমরা মাসে 20 গাড়ি 30 গাড়ি করে দিই। ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে গঠন করা হয়েছে মনিটরিং সেল। সেই সঙ্গে রাখা হয়েছে টহলের ব্যবস্থা। দুর্ঘটনাস্থলে দ্রুত সময়ে পৌঁছাতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে উদ্ধারকারী রেল। ট্র্যাক মেনটেন্যান্স করে তারা সেটা এনশিওর করছে। এর বাইরে আমাদের RNB আছে, তারা নিরাপত্তা বিষয় দেখছে, GRP আছে, পুলিশ, তারা নিরাপত্তা বিষয়গুলো দেখছে। ওভারঅল আমাদের প্রস্তুতি ভালো। আশা করছি ভালো একটা ঈদের জার্নি আমরা উপহার দিতে পারবো। গত বছর ঈদের সময় 95টি কোচ মেরামত করে যাত্রী পরিবহন করা হয়েছিল। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম। পটুয়াখালীতে এবার ভালো ফলন হয়েছে আগাম তরমুজের। তবে ব্যবসায়ীদের অভিযোগ, মাঠ থেকে দেশের বিভিন্ন প্রান্তে তরমুজ পাঠাতে গিয়ে সড়কে চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নাগালের মধ্যে থাকছে না তরমুজের দাম। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। এই দৃশ্য পটুয়াখালীর গলাচিপা উপজেলার মুসুরিঘাটের। ট্রলার ভরে ভরে জেলার বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে পাইকারি এই বাজারে। এরপর ট্রাকে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে।
তবে বাজারে পৌঁছানো পর্যন্ত নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে চালকদের। অভিযোগ, ঘাটে ঘাটে দিতে হয় চাঁদা। পৌরসভার কোনো দৃশ্যমান সুযোগ সুবিধা না থাকলেও মহাসড়কের কয়েকটি স্থানে পৌরটোল আদায় নিয়ে ক্ষুব্ধ চালক ও ব্যবসায়ীরা। অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে টাকা নেয়ারও। পটুয়াখালী, বাকেরগঞ্জ, দমদমা ব্রিজ, রূপাতলী প্রত্যেকটা জায়গায় পুলিশের ভিড় দিতে হয় 200 টাকা, না দিলে মামলা দেয়। আসার পর তো 75 টাকা পৌরসভা নিল। আমরা তো হাইওয়ে রোড দিয়ে যাই আসি, ফেরিগেট আসি, আমরা তো পৌরসভার কোনো জিনিস ভোগ বলি কোনো ভোগ করি না। তা আমরা এই রাস্তাঘাটে ফাও চান্দা দিয়ে লাভ কি? এবার পটুয়াখালীতে আগাম তরমুজের ভালো ফলন হয়েছে, তবে পথে পথে অতিরিক্ত খরচের কারণে বাড়ছে পরিবহন ব্যয়। পকেট কাটা যাচ্ছে ভোক্তাদের। পুলিশের চাঁদা দেওয়া লাগবে, পুলিশের ভিড় দেওয়া লাগবে, পৌরসভায় চাঁদা দেওয়া লাগবে। এত জায়গা দিয়ে আমরা কিভাবে খরচটা বাইরে যায়, যার কারণে এই যে কোনো পণ্য কিনতে গেলে দাম বৃদ্ধি থেকে না লাগে সব পাবলিকের। এদিকে পটুয়াখালীর পুলিশ সুপারের দাবি, চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। কোথাও ছোটখাটো কিছু সমস্যার কথা তারা উল্লেখ করেছেন, যদিও সেগুলো সুস্পষ্ট নয়। সেখানে যদি কোনো বাহিনীর সদস্য সম্পৃক্ত থাকে সেই বিষয়ে আমরা আরও নিবিড়ভাবে কাজ করব এবং সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোথাও চাঁদা দাবি করলে অভিযোগ দেওয়ার অনুরোধ পুলিশের। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহে মুকুলে ভরে উঠেছে আমবাগান। গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের অবস্থাও অনেক ভালো। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের বাড়তি ফলন মিলবে বলে জানায় কৃষি বিভাগ। সারি সারি আম গাছ ছেয়ে গেছে মুকুলে। ঝিনাইদহ সদরের কাশীপুর, চণ্ডীপুর, গান্না সহ বিভিন্ন এলাকায় প্রতিটি বাগানই মুকুলে ভরপুর। কৃষক বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের মুকুল গত কয়েক বছরের তুলনায় বেশি। অনেক গাছেই মুকুল থেকে আমের গুটিও বের হতে শুরু করেছে। এই সময়ে হপার পোকার সংক্রমণের শঙ্কা বেশি থাকে। সংক্রমিত হলে মুকুল ঝরে যায় এবং ফলনও কম হয়। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আমি যথেষ্ট মুকুল হয়েছে, আশা করি এবার ভালো ফলন পাবো এবং যদি দাম হয় তাহলে আমরা বেশ লাভবান হব। এই হপার পোকার কারণে আমার খরচ বেশি। বাগান এখন যে পরিচর্যায় আছে, এখন আপনার গুটি ভালোভাবে দেখা গেলে সেচ দিতে হবে, তারপরে আমাদের ওষুধ এখন মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে হবে। ক্ষতি এড়াতে গাছের গোড়ায় রিং করে পানি সেচ এবং ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ কৃষি অধিদপ্তরের। আমরা আশা করছি যে এবার প্রত্যেক গাছেই ভালো ফলন আসবে। গাছের গোড়ায় যদি রসের ঘাটতি থাকে অবশ্যই আপনাকে পানি সেচ দিতে হবে রিং করে, এবং আমের যাতে অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ না হয় এজন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বিভিন্ন জাতের আম এখানে চাষ হয়ে থাকছে এবং উপযুক্ত সময়ে মুকুল আসার কারণে কৃষকরা অনেক সচেতনভাবে স্প্রে করে যাচ্ছে যাতে আমটা ভালোভাবে থাকে। ঝিনাইদহ সদরে ৩,৪৮৬টি আম বাগান আছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৭৮০ মেট্রিক টন আম। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিদিন 2 টাকার বিনিময়ে 200 রোজাদারকে ইফতার তুলে দিচ্ছেন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। এমন উদ্যোগে খুশি দিনমজুর, পথচারী সহ স্বল্প আয়ের মানুষেরা। সবার সহযোগিতায় গত 4 বছর ধরে চলমান এই কার্যক্রম আগামীতে আরও বেগবান করার আশা সংগঠনটির। দুপুর থেকে শুরু হয় ইফতার তৈরি ও প্যাকেজিংয়ের কাজ। এরপর অটোরিকশা যোগে পাঠানো হয় সদর ও বেগমগঞ্জের বিতরণ স্টলে। বিকেল 5টা থেকে নিয়ম মেনে স্টলের সামনে লাইনে দাঁড়ান দিনমজুর, অসহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিদিন বিকেলে মাঝদি বড় মসজিদ মোড় ও বেগমগঞ্জের একলাশপুর বাজারে চলে এই ইফতার আয়োজন। এমন আয়োজনে খুশি সবাই। খুব ভালো, আমরা খাইতেছি সবাই, আল্লাহ ওনাদেরকে বাঁচাই রাখ। আমরা রিক্সা চালাই, আমরা কিনে যেতে পারি না, আমরা কিনে যেতাম এটা খাই রই। আমি রাতের কাজ করি, সারাদিন কাজ করি, ওখানে ইফতার লেগে আসছি। আয়োজকরা জানান, বিনামূল্যে বলে অনেকে লজ্জায় নিতে আসেন না, তাই নামমাত্র দামে প্রতিদিন 200 ব্যক্তিকে ইফতার দেওয়া হয়। আমরা যারা পথচারী আছি, আমাদের জন্য এই 2 টাকার ইফতারে সন্তুষ্ট, আমরা অনেক খুশি হয়েছি। 4 বছর হয়েছে, প্রত্যেক বছরই করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম দিচ্ছে। ওদের এই পরিশ্রমকে আমরা স্বাগতম জানাই। সমাজে উচ্চবিত্ত যারা আছে, প্রভাবশালী যারা আছে, তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং দিয়ে হেল্প করে। প্রত্যেক বছর নোয়াখালীতে 2 টাকা ইফতার নামে আমরা একটি প্রজেক্ট চালু করেছি, যেটার বিগত 4 বছর ধরে করে আসছি। প্রত্যেক দিন আমরা সদর এবং বেগমগঞ্জে 2টি স্টলে আমরা প্রত্যেক দিন 200 মানুষকে ইফতার বিতরণ করে থাকি। এমন উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, তাদের একটু মনোযোগ পেলে এই সেবা এগিয়ে নেওয়া যাবে বহুদূর।
ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর কাকরাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পরিদর্শনে এসেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি কারণে প্রতিমন্ত্রীর এই পরিদর্শন জানাবেন? সুনন্দা, শুরুতেই যেটি বলতে চাই সেটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এরই মধ্যে যে এই যে নতুন সরকার মাত্রই কিছুদিন যাত্রা করেছে, নতুন সরকারের যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিভিন্ন দপ্তরে অর্থাৎ সময়ের যে সকালের যে অফিসের একটি সময় আছে সেই সময়কে কেন্দ্র করেই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কতটা আসলে নিয়ম মেনে সময় অনুযায়ী ওই বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তারা এসে আসলে পৌঁছান। এই বিষয়গুলো তদারকির জন্যই মূলত আজকে এই রাজধানীর কাকরাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম তিনি আসলে এখানে এসেছেন একরকম একটু তদারকি করতে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটু সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাই, তারপরেই দর্শকদের আমরা জানাতে চাই যে তার এই যে এখানে আসার পরে এতক্ষণে তিনি আসলে কতটা কি দেখতে পেলেন। জনাব মীর শাহে আলম, একটু জানতে চাই যে সকালে আপনি এসেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আপনি এসেছেন। এতক্ষণে আমরা দেখেছি যে আপনার চোখে কতটুকু ধরা পড়লো যে কতটা সময় মেনে আসলে কর্মকর্তারা আসছেন, একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে দেখুন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজেও সকাল 9টার মধ্যে অফিসে যান এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এবং সচিবরা, সচিবালয়ে যারা আছি, আমরাও সকাল 8:30 থেকে 8:45 সর্বোচ্চ 9টার মধ্যে আমরা অফিসে চলে যাই। এখন আমরা পর্যবেক্ষণের জন্য আসছি যে আমাদের মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরগুলি, ঢাকায় যে অফিসগুলি অনেক দামি দামি অট্টালিকা বিল্ডিং নিয়ে তারা বসে থাকেন এবং এখান থেকে তারা সারা দেশের কার্যক্রম পরিচালনা করেন, তারা সময় মতো অফিসে আসেন কিনা এটা দেখবার জন্য অনেকটাই না জানিয়েই আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যিনি আমাদের মন্ত্রণালয়ে লিড করেন বা দেখেন, উপসচিব নজরুল ইসলাম খান সহ আমি এখানে উপস্থিত হয়েছি 8:30টায়। এখন বাজে 8:45, কয়েক মিনিট আর বাকি আছে অফিসে বসার টাইম। এর মধ্যে আমি খেয়াল করেছি যে 5% কর্মকর্তা কর্মচারীরা এখন পর্যন্ত অফিসে আসেনি। আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব, দেখি এর মধ্যে কারা আসলো। অন্যথায় আমাদের দায়িত্বপ্রাপ্ত যিনি উপসচিব রয়েছেন মন্ত্রণালয়ের, উনি 9টার পরেও আরও আধা ঘন্টা থাকবেন। এই সময়ে উনি নোট নেবেন যে কারা আসলেন না এবং কী কারণে আসলেন না, এটার ব্যাপারে উনি একটা প্রতিবেদন দেবেন। দেওয়ার পরে আমি মাননীয় মন্ত্রী এবং সচিবদের নিয়ে মিটিং করে এ ব্যাপারে কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব। তবে আমাদের সবার উচিত, যেহেতু আমরা সরকারের গাড়ি ব্যবহার করি, বেতন নেই, সুন্দর অফিস ব্যবহার করি এবং জনগুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বগুলোতে আমরা আছি, জনস্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধিদপ্তর আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের। এই দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রায়শই অভিযোগ আসে যে তারা নিয়মিত আসেন না বা বাইরে থাকেন বা অফিসে। এই জন্যই আজকে আমি ঝটিকা অভিযান হিসাবে না বলে সরকারি কর্মসূচির বাহিরে আমি এসে 8:30টায় দাঁড়িয়েছি যে কারা আসলো বা আসলো না। এই কার্যক্রম ইনশাল্লাহ প্রত্যেক মন্ত্রী করছে এবং আমিও নিয়মিত এরকম ঢাকা বা ঢাকার বাইরে বিভিন্ন দপ্তরে যাব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। শুনুন, আপনি শুনছিলেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি বলছিলেন যে এখানে জনস্বাস্থ্য যে প্রকৌশল অধিদপ্তরটি আছে, তো সেখানেই তিনি এখানে এসেছেন একরকম তদারকি। তিনি আসলে দাঁড়িয়ে আছেন গেটের মধ্যে, তিনি দেখছেন যে কর্মকর্তারা আসলে যথাসময়ে অফিসে আসেন কিনা। এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে তিনি নিজেই বলছিলেন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে, অর্থাৎ সময় যখন গড়াবে, অর্থাৎ 9টা যখন বাজবে, তারপরের যে পরিস্থিতিগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।